বাংলা মুভি টেলসে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম অন্তাক্ষরী। আমরা হয়তো ওই গানের নাম শুনেছি এবং ছোটবেলায় হয়তো কখনো কখনো খেলেছি, কিন্তু এই মুভিতে যে সাসপেন্স আছে, থ্রিলার আছে আর ক্লাইম্যাক্স আছে তা আশ্চর্যজনক। চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় একটা ছোট্ট ফ্যামিলিতে, যেখানে দেখা যায় যে সমস্ত ছোট ফ্যামিলিতে সমস্ত সবাই মিলে টিভি দেখছে। তখনই ওই বাড়ির যে মেয়েটি রয়েছে তার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে এবং ঘরের সবাইকে লুকিয়ে সে বাইরে যায় তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে। কিছুক্ষণ পর এক অজানা লোক মেয়েটির গলায় কিছু একটা এসে দেয় এবং পাশের জঙ্গলে মেয়েটাকে টেনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার গলা চিপে তাকে মেরে ফেলে। এই সিন এখানেই শেষ হয়। পরের সিনে আমরা একটা গ্রাম দেখতে পাই। গ্রাম থেকে একটু দূরে একটা ঝুপড়ির কাছে একটি মহিলা তার ছেলেকে নিয়ে একসাথে থাকে। সেই ছেলেটা প্রত্যেকদিন জঙ্গল আর ক্ষেতের রাস্তা দিয়ে স্কুলে যায়। সেই গ্রামে অনন্ত নামের এক লোক থাকে, যে অনেক বড় লোক। সে তার বাইক নিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। সেই ছেলেটিরও স্বপ্ন থাকে যে সেও কোনো না কোনো একদিন এই বাইকে উঠবে। সেই ছেলেটা প্রত্যেকদিন রাস্তায় অনন্তর কাছে লিফট চাইতো, কিন্তু অনন্ত প্রত্যেকদিন সেটা বুঝতে পেরেও তাকে ইগনোর করত। এদিকে একদিন গ্রামের দুজন লোক সেই ছেলেটাকে লিফট চাইতে দেখে ফেলে। হাসি মজা করতে করতে তাকে অনেক ঠাট্টা করে এবং ছোট করে। তারা বলে, তোর মতো ছোট যাদের গরিব লোকের ছেলের জন্য এরকম বাইকে উঠে পড়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এটা শুনে ছেলেটা ওই দুজন লোক আর অনন্তের ওপর খুব রেগে যায়। একদিন ছেলেটা যখন অনন্তর বাইকের দিকে হাত বাড়ায় এবং সেই বাইকটাতে হাত দেয়, অনন্ত তাকে মেরে তাড়িয়ে দেয়। তো এরপর যথারীতি ছেলেটা অনন্তর উপর আরো দ্বিগুণ ভাবে রেগে যায়। অন্যদিকে তার মা সংসার চালানোর জন্য জমিতে কাজ করে। সেখানে রাঘবন নামের একটি লোক তার মায়ের দিকে খুব খারাপ চোখে দেখত। একদিন রাঘবন তার সাথীদের নিয়ে ছেলেটার বাড়িতে আসে আর তার মায়ের খোঁজ খবর নেয়। ছেলেটা চুপ করে রাঘবনের দিকে তাকিয়ে থাকে। রাঘবন মনে করে যে ছেলেটা বোধহয় তার দিকে তাকিয়ে আছে। রেগে রাঘবন তার গলাটাকে টিপে ধরে বলে, তোর বাবা কখনো আমায় এমন ভাবে তাকায়নি, আর তোর এত সাহস! তখন রাঘবন রেগে গিয়ে ছেলেটার প্যান্ট নামিয়ে দেয় এবং তার প্রাইভেট পার্ট সিগারেট দিয়ে পুড়িয়ে দেয়। এখানে লক্ষ্য করতে হয় যে অনন্ত আর রাঘবন একই ফ্যামিলি থেকে বিলং করে, যে কারণে ছেলেটার রাগ আরো বেশি তীব্রভাবে বেড়ে ওঠে। একদিন অনন্তন তার বুলেট বাইকে করে যাচ্ছিল। রাস্তার মাঝখানে ওই ছেলেটা আবার দাঁড়িয়ে লিফট চায়। তো এবার অনন্তন দয়া পরবশ হয়ে তাকে লিফট দিয়েই দেয়। কিন্তু ছেলেটা অনন্তর উপর এতই রেগেছিল যে পিছন থেকে একটা পাথর দিয়ে অনন্তনের কাঁধে বারবার আঘাত করতে থাকে। অনন্তন যার জন্য ছেলেটাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং অভিযোগ দায়ের করে। অনন্তন পুলিশকে বলে, এই ছেলেটার মাথার ঠিক নেই, আমি ওকে লিফট দিলাম আর সে আমাকে পাথর দিয়ে আঘাত করলো, আপনি কি জেলে পাঠিয়ে দিন। কিন্তু ওই পুলিশ ছেলেটার বিরুদ্ধে কোনো মামলাই দায়ের করে না, বরং পুলিশ ওই ছেলেকে বসিয়ে বোঝায়। অফিসার বলে, তুমি বাইক পছন্দ করো সেটা আমি বুঝতে পেরেছি, তুমি যদি তাই চাও তাহলে পড়াশোনা করো, অনেক টাকা রোজগার করো, তারপর নিজের মতো বাইক কেনো। পুলিশ হয়ে গেলেও কিন্তু তুমি নিজের বাইক কিনতে পারবে। আর এভাবে পুলিশ অফিসার তাকে অনেক আদর যত্ন সহকারে বোঝায়। এখন আমরা কয়েক বছর পরের সিন দেখতে পাই, যেখানে দাস নামের একজন পুলিশ অফিসার উন্নি নামের একটা লোকের কাছ থেকে তার পুরনো মডেলের বাইক কিনে নেয়। দাস একজন ইমানদার পুলিশ অফিসার। তার লাইফে সে সবকটা কেসই সঠিকভাবে সলভ করেছে। এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাই যে সেই দাস নামের পুলিশ অফিসারটা একটা জিনিস খুবই পছন্দ, সেটা হলো অন্তাক্ষরী খেলা। যখনই যেখানেই থাকুক না কেন, তার সে পরিবার হোক, তার সাথে কাজ করা লোকই হোক বা ক্রিমিনাল হোক, যখনই সুযোগ পেত তার সবার সাথেই অন্তাক্ষরী খেলতো। তো দাস একবার ওখানকার একজন বড় পলিটিশিয়ান বাসুদেবানের যে সাঙ্গপাঙ্গরা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছিল। কিন্তু দাসের পুলিশ স্টেশনে হরিহর নামের একজন কনস্টেবল থাকতো, যে সবসময় টাকা খেয়ে ওই বড় পলিটিশিয়ান বাসুদেবানের কাজ করে দিত। আর প্রত্যেকবারের মতন এবারেও হরিহর বাসুদেবানের থেকে ঘুষ খেয়ে নিজের সিনিয়র পুলিশ অফিসার দাসের কাছে যায় আর গিয়ে বলে, স্যার
এরা দুজন বাসুদেবানের লোক, আর এদের ছেড়ে দিলেই স্যার আমাদের পক্ষে মঙ্গল। কিন্তু দাস তখন বলে, যাই কিছু হয়ে যাক না কেন আমি এদেরকে ছাড়বো না, যাও এফআইআর রেডি করো। তো তখন দাসের ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে এবং ফোনের উল্টো দিকে যে মানুষটা থাকে সে দাসকে বলে, তুমি অন্যদের সাথে অন্তাক্ষরী খেলা পছন্দ করো না, তো চলো আজকে আমার সাথে খেলো। তো তারপর ওই লোকটা গান গাইতে শুরু করে এবং গান শেষ হয়ে যাওয়ার পর দাসকে বলে, চলো তুমিও গান শুরু করো। কিন্তু দাস গান না গেয়ে তাকে থামিয়ে দিয়ে উল্টে জিজ্ঞাসা করে, কে তুমি, কোথা থেকে কথা বলছো? তো তখন ওই অজানা লোকটা বলে, ঠিক আছে চলো, তুমি যখন আমার সাথে খেলতে চাইছো না, আমি আজকে না হয় তোমার মেয়ের সাথে খেলবো। আর এই কথাটা বলে সেই লোকটা ফোন কেটে দেয়। সেই রাতে পলিটিশিয়ান বাসুদেবন তার লোকেদের সাথে নিয়ে দাসের বাড়িতে আসে এবং তাকে থ্রেট দিয়ে বলে, তুমি আমার লোকেদেরকে না ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছো, তুমি তাড়াতাড়ি বুঝে যাবে যে আমি কে আর ঠিক কি কি করতে পারি। তো যাওয়ার সময় ওই লোকটা দাসের মেয়ের হাতে একটা মিষ্টির প্যাকেট দিয়ে চলে যায়। এরপর আমাদের পরের শীট দেখানো হয়, যেখানে সেই ফ্যামিলিটিকে দেখানো হয় যারা দাসকে সেই বুলেট বাইকটা বিক্রি করেছিল। তো সেই যে স্ত্রী ছিল তার নাম ছিল লতা। লতা প্রথম যে হাজবেন্ড ছিল তাকে ডিভোর্স দিয়ে উন্নিকে বিয়ে করেছিল। লতার যে প্রথম হাজবেন্ড ছিল তাদের দুজনের একটা ছেলে ছিল, তার নাম ছিল কার্তিক। লতা আর উন্নির যে মেয়ে ছিল তার নাম ছিল বিদু। কার্তিক উন্নির নিজের ছেলে ছিল না, তাই উন্নি কখনো কার্তিকের দিকে সেভাবে ধ্যান দিত না। কার্তিক মিউজিশিয়ান হতে চেয়েছিল, কিন্তু উন্নি তাকে খুব জোর জবরদস্তি একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়ে দেয়। ঠিক এই কারণে কখনো কার্তিক উন্নিকে একদম পছন্দ করতে পারতো না আর সব সময় উন্নির প্রতি খুব বিরক্ত হয়ে থাকতো। একদিন ও ওর মাকে উন্নির ব্যাপারে খুব কথা শোনাতে থাকে এবং বলে, তুমি কেন এই লোকটাকে বিয়ে করলে? অনেক দিন ধরে আমার বাবার গাড়ি ঘরে পড়েছিল, কিন্তু উন্নি আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধটুকুই করলো না, গাড়িটাকে বিক্রি করে দিল। ওর এটা করা উচিত ছিল না। এদিকে পরের দিন সকালবেলা পুলিশ স্টেশনে সেখানকার ডিএসপির পুরনো খুব দূরের আত্মীয় সম্পর্কের রিশতেদার শ্রীনিবাস পুলিশ অফিসার হিসেবে জয়েন করে এবং জয়েনিং দাসের ওই পুলিশ স্টেশনেই হয়, যেখানে ডিএসপি শ্রীনিবাসকে দাসের কাছেই নিয়ে যায়। অন্যদিকে দাসের স্ত্রী চিত্রা নার্স হিসাবে অন্য একটা হসপিটালে চাকরি করে, আর সেই হসপিটালের একজন ডাক্তার চিত্রাকে খুব খারাপ চোখে দেখতো, যেটা চিত্রার একদমই ভালো লাগতো না। এরপর হঠাৎ একদিন যখন দাসের মেয়ে স্কুল থেকে নিজে একা বাড়ি ফিরছিল, ঠিক তখনই একটি লোক লুকিয়ে ওই বাচ্চা মেয়েটার সাথে অন্তাক্ষরী খেলতে লাগলো। দাসের মেয়ে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। যখন লোকটা নিজের গান হয়ে যাওয়ার পর ওই মেয়েটিকে গান গাইতে বলে, তখন মেয়েটা ভয় পেয়ে যায় এবং দৌড়তে দৌড়তে এক ছুটে বাড়ি চলে আসে। কিন্তু তখন সেই অচেনা লোকটিও ওই মেয়েটার পিছু নিতে থাকে। তার হাতে একটা স্টেথোস্কোপ ছিল আর মুখে ছিল মাস্ক। আর যখন ভয়ে দৌড়াতে দৌড়াতে মেয়েটা বাড়ির কাছে চলে আসে, ঠিক তখনই ওই অজানা লোকটা ওই বাচ্চা মেয়েটার গলায় স্টেথোস্কোপ দিয়ে পিছন থেকে ধরে টেনে তাকে মারার চেষ্টা করে। কিন্তু যা হোক করে সেই সময়ও চেঁচামেচি করে আওয়াজ করে তার মাকে ডাকার চেষ্টা করে। ঠিক এই সময় চিত্রা বাড়ির বাইরে এসে নিজের মেয়েকে এই অবস্থায় দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় আর নিজের মেয়েকে বাঁচানোর জন্য সে অত্যন্ত জোরে দৌড়তে থাকে। আর ওই অজানা লোকটি মেয়েটিকে ওই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়, আর এভাবেই ওই মেয়েটা প্রাণে বেঁচে যায়। আর এই সময় চিত্রা ফোন করে দাসকে সমস্ত ব্যাপারটাই বলে দেয়, ঠিক কিভাবে একটা অচেনা লোক তাদের মেয়েকে মারার চেষ্টা করছিল। এরপর দাস ঠিক ওই জায়গাতেই যায় যেখানে ঘটনাটা ঘটেছিল। যে কভার দিয়ে যে মাস্ক হিসেবে ব্যবহার করে লোকটা মুখ ঢেকে রেখেছিল, সেটা এখন দাসের হাতে এসে পড়ে। দাস সেটা খুঁজে পায়, আর সেটা দেখে খুব ভালোভাবেই দাস বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা বাসুদেবানেরই কাজ। কারণ ও বুঝতে পারে গতবার যখন বাসুদেবান তাদের বাড়িতে এসেছিল, তখন ওই মেয়েকে এই রকমই একটা প্যাকেটে মিষ্টি দিয়েছিল। ঠিক এই কারণেই খুব তাড়াতাড়ি দাস বাসুদেবানের বাড়িতে পৌঁছে যায়। তো তখন বাসুদেবানের বাড়িতে গিয়ে দাস বলে যে, ঘটনা তো আমাদের মধ্যে ছিল, তোমার এত সাহস হলো কি করে এইসবের ব্যাপারে আমার মেয়েকে আর আমার ফ্যামিলিকে জড়িয়ে দিতে? বাসুদেবান তখন বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি সামনে থেকে আঘাত করি, বলো তো তোমার সাথে যা হয়েছে তাতে আমার কোনো হাত নেই। এরপর দাস নিজের বাড়িতে ফিরে যায়, যেখানে ডিএসপি তাকে ফোন করে খুব চেঁচামেচি করতে থাকে এবং বলে, কোনো প্রমাণ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া, কোনো ইনকোয়ারি ছাড়া তুমি এত বড় একটা মানুষের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সাহস কি করে পাও? এই সব প্রতাপ
প্রভাবশালী ব্যক্তিদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়া থেকে নিজেকে বিরত রাখো। পরের সিনে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম নায়না। নায়না কার্তিকের বাড়ির পাশে থাকে প্রতিবেশী হিসাবে। নায়না কারোর সাথে কথা বলে না। কার্তিক প্রথম নায়নাকে খুব পছন্দ করত। ধীরে ধীরে নায়না ও কার্তিকের সাথে তাদের একটা অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে ওঠে। যখন কার্তিক গিটার বাজাতো, নায়না তার কাছে শুনতে আসতো। একদিন কনস্টেবল হরিহরন তার নিজের পুলিশ সাথীদের নিয়ে নায়নার বাড়িতে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যায়। তারা জানতে পারে তখন যে নায়না কথা বলতে পারে না। এখন তারা এমন একটা ব্যবহার করে যে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নায়নার বাবার কাছ থেকে ঘুষ চায়। পরের সিনে আমরা দেখতে পাই দাস সেই নাম্বারটাকে ট্রেস করার চেষ্টা করছে, যেখান থেকে একটা অন্য অজানা মানুষ তাকে ফোন করে আন্তাক্ষরী খেলতে বলেছিল। শেষ পর্যন্ত দাস সেই নাম্বারটা ট্রেস করতে পারে। ট্রেস করে সেই লোকেশনে পৌঁছায়। লোকেশনে পৌঁছানোর পর দেখায় যে সিনটা একটা পোল্ট্রি ফার্মের, এবং পোল্ট্রি ফার্মের পাশে দাস ও শ্রীনিবাস সেই লোকেশনে যায়। পোল্ট্রি ফার্মে দাস একটা ফোন পায় এবং ওখানকার ওয়ার্কার্সরা বলে, স্যার এই ফোনটা আমরা তো ঠিক বলতে পারবো না। পুলিশ স্টেশনে দাস শ্রীনিবাসকে বলে, ওই ক্রিমিনাল স্টেথোস্কোপ দিয়ে আমার মেয়ের গলা চিপে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। শ্রীনিবাস তখন বলে, তুমি একটু খোঁজ লাগাও তো, দেখো তো এর আগে কোনো এরকম কেস ফাইল হয়েছিল কিনা যেখানে কোনো ক্রিমিনাল স্টেথোস্কোপ গলা দিয়ে জড়িয়ে কোনো মেয়েকে মারার চেষ্টা করেছিল। পরে আমরা দেখি চিত্রা লুকিয়ে লুকিয়ে ডাক্তারের কেবিনে যায় এবং সেখানে গিয়ে স্টেথোস্কোপটা চেক করে, যেন মনে হয় যে সেখানে কিছু হয়তো একটা লুকোনো জিনিস পাবে। কিন্তু ডক্টরের স্টেথোস্কোপ সেখানেই থাকে। চিত্রা চাবি দিয়ে ড্রয়ারটা বন্ধ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন ডক্টর তার কেবিনে আসে, তখন ডক্টর ড্রয়ারের চাবি দেখে নিয়ে বুঝতে পারে যে তার পিছনে কেউ একটা সন্দেহ করে লোক লেগেছে। ডক্টর তখন চিত্রার ওপর সন্দেহ করতে শুরু করে এবং তাকে বলে, এরপর থেকে যেন আমি কোনোদিনও না দেখি আমাকে জিজ্ঞাসা না করে আমার কেবিনে এসেছো এবং আমার জিনিসপত্রে হাত লাগিয়েছো। এদিকে শ্রীনিবাস সমস্ত ফাইলস চেক করে দাসকে কল করে এবং বলে, স্যার স্টেথোস্কোপ দিয়ে হত্যা করার ঘটনা এর আগেও দুবার হয়েছে আমাদের রেকর্ড অনুযায়ী। প্রথম হত্যা 1991-এ অ্যানি নামের একটি মেয়ের সাথে ঘটেছিল, আর দ্বিতীয় হত্যা 2010-এ কবিতা নামের মেয়ের ওপর হয়েছিল। দুটো কেসই আমাদের রেকর্ড অনুযায়ী বলছে কোনো সফট মেটেরিয়ালস জেসে কি স্টেথোস্কোপ বা এরকম কিছু দিয়ে হয়েছিল এবং তার ফলে গলা টিপে মেরে ফেলার ঘটনা দেখা যায়। এবার দাস শ্রীনিবাসকে বলে, ভিকটিমদের বাড়িতে গিয়ে তার সমস্ত কিছু ডিটেলস নাও এবং এই পুরো কেসটার সম্বন্ধে সমস্ত খবর জানার চেষ্টা করো। তারপর দাস কবিতার বাড়িতে ফোন করে এবং কবিতার মাকে বলে যে কবিতার মৃত্যুর দিন কি ঠিক ঘটেছিল। কবিতার মা তখন বলে যে মৃত্যুর পরের দিনই তার বাবাও মারা গিয়েছিল। আসলে কবিতা হচ্ছে সেই মেয়ে যাকে আমরা মুভির স্টার্টিং সিনে দেখেছিলাম। দাস অ্যান্নি ফ্যামিলিকে কল করে বলে সেখানে কি ঠিক ঘটেছিল জানার জন্য, আর সেখানেও সে এমনই ঘটনা পায় যে অ্যান্নি মারা যাওয়ার কিছুদিন পর তার বাবাও মারা গিয়েছিল। এবার দাস শ্রীনিবাসকে কল করে বলে, শ্রীনিবাস এই দুটো কেসের মধ্যে তেমন কোনো মিল নেই, শুধু একটা মাত্রই মিল আছে, মেয়ে মারা যাওয়ার পর তার বাবাও মারা গিয়েছিল। দাস বলে, তুমি রেকর্ড চেক করো আর এমন কোনো কেস খোঁজো যেখানে মেয়ে মারা যাওয়ার পর তার বাবা মারা গিয়েছে। শ্রীনিবাস অনেক কেস খোঁজে, সমস্ত ফাইলস খুঁজে পাওয়ার পর দাসের কাছে নিয়ে আসে। দাস সেগুলো স্টাডি করে আর সেখান থেকে দুটো চেনা পরিচিত নাম খুঁজে পায়, দিবাকরণ আর দীপিকা। দাস বলে, আমি হয়তো এই দুটো নাম আগেও শুনেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না। দাস তখন বুঝতে পারে যে এই কেসগুলোর মধ্যে একটা কেস আছে যেটা ডিএসপি জয়চন্দ্রন ইনভেস্টিগেট করছেন। দাস আর শ্রীনিবাস তখন ডিএসপি জয়চন্দ্রনের কাছে যায় এবং কিছু ক্লু খোঁজার চেষ্টা করে, কিন্তু যখন জয়চন্দ্রন সেটা জানতে পারে তখন তার রাগ আরো বেড়ে যায়। ডিএসপি বলে, আমার ইনভেস্টিগেট করা কেস আবার রিওপেন কেন? তোমাদের কি মনে হয় আমি কাজ করতে পারি না? জয়চন্দ্রন দাস আর শ্রীনিবাসকে প্রচন্ড চেঁচামেচি করে এবং কেসটাকে ক্লোজ করার জন্য অর্ডার দেয়। কিন্তু দাসের জন্য এই কেসটা খুবই পার্সোনাল ছিল, কারণ ক্রিমিনালটা তার মেয়েকে মারার চেষ্টা করেছিল। দাস তার ইনভেস্টিগেশনটা কন্টিনিউ রাখে। অন্যদিকে কার্তিকের বোন বিদু, তার একটা ছোট্ট পোষা বেড়াল ছিল যে ঘর থেকে হারিয়ে যায়। বিদু সেই তার পোষা বেড়ালকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা পুরনো বাড়ির দিকে পৌঁছায়। সেই পুরনো বাড়ির ভিতরের সমস্ত কিছু দেখে বিদু অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করে ঘরের বাইরে এসে বেরিয়ে পড়ে। তখন সেই রাস্তা দিয়ে
দাসও যাচ্ছিল। বিদুর এই চিৎকার শুনে সে দাঁড়িয়ে পড়ে এবং পুরনো ঘরটার দিকে যায়। দাস সেখানে গিয়ে ওই মেয়েটির চিৎকার শুনে গিয়ে দেখে যে সেখানে ওই বিদুর যে পোষা কুকুরটি ছিল মরে পড়ে আছে। দাস যখন ঘরটার তল্লাশি নিতে যায় তখন সেখানে নয়না লুকিয়েছিল। নয়না ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায় এবং সেই জিনিসটা দেখে তখন দাস মনে করে যে এটা বোধহয় নয়নারই কাজ। সে নয়নার পিছু পিছু দৌড়তে থাকে। অনেকক্ষণ পর দাস নয়নাকে ধরে ফেলে এবং নয়না ধরা পড়ে যাওয়ার পর প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। তখন রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিল যারা স্বভাবতই দাসের ছবি এবং ফটো নিয়ে ভিডিও নিয়ে ভাইরাল করে দেয়। কিছুক্ষণ পর এই ভিডিও ইন্টারনেটের নিউজ চ্যানেলে পুরোপুরি ভাইরাল হয়ে যায়। এই সব জায়গায় নিউজ চ্যানেলে এবার চলতে শুরু করে যে ইন্সপেক্টর দাস আইন কানুন না মেনে কোনো লেডি কনস্টেবলকে না নিয়ে একটা মেয়েকে অ্যারেস্ট করেছে যে কিনা কোনো ক্রাইমই করেনি। লোকেরা পুলিশের ওপর বিশ্বাস করবে কিভাবে? যখন এটা আরো বেশি বাড়তে থাকে ডিএসপি জয়চন্দ্রন তখন অত্যন্ত চিৎকার করে চেঁচিয়ে বলে, তোমার কোনো কমন সেন্স নেই? একটা মেয়েকে অ্যারেস্ট করতে গেছে, কোনো লেডি কনস্টেবল নাওনি? দাসের ওপর তখন ইনকোয়ারি চলতে শুরু করে এবং তাকে টেম্পোরারি সাসপেন্ড করে দেওয়া হয়। অন্যদিকে পলিটিশিয়ান বাসুদেবন এই সময়টা অপেক্ষা করতে থাকে। সে হরিহরনকে পয়সা দিয়ে নয়নার থেকে মিথ্যে রিপোর্ট বানানোর চেষ্টা করে যাতে দাসকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দেওয়া যায়। হরিহরন নয়নার সাথে যায় এবং তাকে একটা মিথ্যে স্টেটমেন্ট সাইন করতে বলে। স্টেটমেন্টের মধ্যে থাকে যে দাস নয়নার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং তাকে মারার চেষ্টা করেছে, যার ফলে কিনা নয়না খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। এখানে দাসকে ফাঁসানোর জন্য অনেক রকমের মিথ্যে কাহিনী লেখা থাকে। হরিহরন মনে করে যে নয়না তো কথা বলতে পারে না, তো তাকে ভয় দেখিয়ে এখানে সাইন করিয়ে নেওয়া যাবে। কিন্তু এটা পুরোপুরি উল্টো হয়ে যায় যখন নয়না নিজের মুখ থেকে এটা বলে আমি এতে সাইন করব না। হরিহরন এটা শুনে পুরো চমকে যায় এবং তাকে বলে, তুমি এতদিন আমাদেরকে পুরো বেওকুফ বানিয়ে রেখেছিলে। তখন লেডি কনস্টেবল ভিতরে আসে এবং নয়নার সাথে বসে যাতে হরিহরন খুব চেঁচামেচি করে কিছু করতে পারে না। নয়না তার সত্যিকারের যে স্টেটমেন্ট সেটা দিয়ে বলে, আমি ভুলভাবে ওই ঘরে গেছিলাম আর মৃত হয়ে থাকা ওই বিড়ালটাকে দেখে অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম। এখানে ইন্সপেক্টর দাসের কোনো দোষ নেই। অন্যদিকে দাস তার নিজের ঘরে গিয়ে এই যে সমস্ত মার্ডার ছিল তার কেস ফাইলস গুলো দেখতে থাকে। তখন সে একটা অত্যন্ত শকিং জিনিস দেখতে পায়, যেটা জানার পর সে বুঝতে পারে আমি আর সব ভিকটিমস এর মধ্যে একটাই কমন ব্যাপার, আমার এই বুলেট বাইক। দাস বলে গত 35 বছর ধরে 12 মার্ডার্স হয়েছে, যার মধ্যে সমস্ত ভিকটিমসই কোনো না কোনো একদিন এই বুলেট বাইকের ওনার ছিল। যে এই বুলেট বাইকের মালিক ছিল তার বাচ্চার মৃত্যু হয়েছে এবং কিছুদিন পরে তারও মৃত্যু হয়েছে। দাস বলে এবার বাইক এখন আমার কাছে এসছে, তাই জন্য বুঝলাম যে আমার মেয়ের ওপর অ্যাটাক হয়েছে। প্রথম বাইকের ওনার যে ছিল তার নাম দিবাকর, যার মৃত্যু হয়ে গেছে। দাস আর শ্রীনিবাস ঠিক করে যে বাইকের যে প্রথম ওনার ছিল তাকে খুঁজতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই ছেলেটাকে যে অনন্তনকে চোট দিয়েছিল আর পুলিশ যাকে কিছু করেনি। অনন্তন সেই রাগে ছেলেটাকে বদলা নিতে চায় আর রাঘবন এক্ষেত্রে অনন্তনকে সাহায্য করে। সে ওই ছেলেটাকে একটা গাছের সাথে বেঁধে রাখে এবং সেই ছেলেটার সামনেই তার মায়ের সাথে খুব খারাপ কাজ করে আর আচমকাই ওর মায়ের শ্বাস বন্ধ হয়ে মারা যায়। চোখের সামনে নিজের মায়ের মৃত্যু দেখে সে বদলা নিতে চায়, কিন্তু অনন্তন আর রাঘবনের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। সেই ছেলেটা যার নাম ছিল কিশোর এই ঘটনার পরে পুরোপুরিভাবে মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে তাকে একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা হয়। কিছু বছর পর সে সেই হসপিটাল থেকে পালিয়ে যায়। এবার দাস কিশোরের মেন্টাল স্টেটটা জানার জন্য সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় আর সে সবকিছু বলে দেয়। সব সিচুয়েশন বুঝে ডাক্তার তখন দাসকে বলে আসলে কিশোর নিজের হাতে তার মায়ের মৃত খুনিদের আর কি মারতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি, তাই তার রাগটা এখনো পর্যন্ত সেই জমা হয়েই রয়েছে আর এখন সে তার রিভেঞ্জ নেওয়ার জন্য সেই সব লোকেদের মারছে যারা অনন্তনের বাইক ইউজ করে। কারণ সে সম্পূর্ণ পরিমাণে দেখতে পায় যে বাইকগুলো চাপছে অনন্তনকে যেন তার মধ্যে একটা কোথাও সে দেখতে পায়। হ্যাঁ, তার মারার প্যাটার্নটা হয়তো অনেকটা অন্যরকম এবং খুবই অন্য টাইপসের, কিন্তু প্রথমে সে যে বাইক ওনার হয় তার বাচ্চাদেরকে মারে এবং তারপর বাচ্চা মারা যাওয়ার কারণে শোকে দুঃখে যখন ওনার খুবই দুঃখে থাকে তখন তার ফাইনাল স্টেজ আছে, ফাইনাল স্টেজের রিভেঞ্জের পর্যায়ে গিয়ে সেই বাইকের ওনারকে সে মেরে ফেলে।
তারপর একদিন রাতে দাস শ্রীনিবাসকে সমস্ত কথা বিস্তারিতভাবে বলে। তখন শ্রীনিবাস রাতে সিকিউরিটি গার্ড রাখার কথা বলে, কিন্তু দাস সেটা মানা করে দেয়। কারণ সে বলে, আজকে আমি সিকিউরিটি গার্ড রাখবো, সিকিউরিটি গার্ড রাখার জন্য হয়তো কিশোর আসবে না আর আমার মেয়েরও কোনো কিছু ক্ষতি হবে না, কিন্তু কোনো না কোনো একদিন তো সে আসবে। তাই সে বলে যে না, আমি নিজেই বাড়ি পাহারা দেব। আর কিশোরের সামনাসামনি হওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করে। একদিন রাতে দাসের পরিবার যখন সবাই একসাথে ঘুমোচ্ছিল, তখন হঠাৎ করেই তার বাইক স্টার্ট হয়ে যায়, যার ফলে চিত্রার ঘুম ভেঙে যায় এবং দাস কিছুভাবে বুঝতে পেরে যায় যে এখন কিশোর এসেছে। তাই সে তার ওয়াইফ এবং তার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে দরজাটা লক করে দেয় বাইরে থেকে, যাতে কখনো কিছুভাবে কিশোর না আসতে পারে এবং তাদের ক্ষতি না করতে পারে। কিন্তু আবার দাস বুঝে যায় যে কিশোর এখানে কোথাও না কোথাও লুকিয়ে আছে। তাই দাস তাকে জোরে জোরে চিৎকার করে কিশোর কিশোর বলে ডাক দেয় এবং বলে, কিশোর তুমি যেখানেই থাকো সামনে আসো। কিন্তু কিশোর সেখানে চুপ থাকে, কিচ্ছু বলে না। দাসকে সে অন্তাক্ষরী খেলার জন্য জোর জবরদস্তি করে। এখন দাস অন্তাক্ষরী খেলতে চায় অন্ধকারের মধ্যে, কিন্তু কিশোর কোথাও দেখতে পায় না। এদিক ওদিক কিশোরকে খোঁজার পর কোনো রকম কোনো আওয়াজ না পেয়ে কিশোরের গলার আওয়াজ সে শুনতে পায় এবং বুঝতে পারে কিশোর তাকে ডাকছে এবং কিশোর তাকে অন্তাক্ষরী খেলতে বলছে। ঠিক এই সময় কিশোর দাসের যে গেটটা রয়েছে বাড়ির দরজার, সেটাকে ভাঙার চেষ্টা করে যাতে সে এসে তার মেয়েকে মারতে পারে। ঠিক এই সময় দাস কিশোরকে আটকাতে যায় এবং কিশোর এক ধাক্কায় দাসকে মেরে দেয়, যার ফলে দাস জ্ঞান হারায়। ঠিক এরপরেই দাসের বেহুশ হয়ে যাওয়ার কারণে কিশোর এসে দরজাটাকে ভাঙার চেষ্টা করে, তালাটাকে ভাঙার চেষ্টা করে। তালা ভাঙার প্রায় সময় শেষ হয়ে এলে চিত্রা তখন অত্যন্ত ঘাবড়ে যায় তার মেয়েকে নিয়ে। কিন্তু ঠিক এই মুহূর্তে চিত্রা অত্যন্ত হিম্মত জোগায় এবং দরজার সামনে একটা টেবিলকে রেখে দেয় যাতে সে কিশোর সেখানে ভিতরে আসতে না পারে। কিন্তু কিশোর অনেক রেগে যায়, দরজাটাকে ভাঙার চেষ্টা করে। মা আর মেয়ে তখন অত্যন্ত ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, চেঁচাতে থাকে। ঠিক তখন যখন দাসের হুঁশ ফেরে, কিশোর আর দাসের মধ্যে প্রচন্ড ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। ঠিক এই সময় কিশোর তার মুখে মাস্ক পরে থাকে, যেটা দাস বারবার চাইছিল খুলে ফেলতে, কিন্তু কিশোর সেটাকে বারবার আটকাচ্ছিল। কিছুক্ষণ পর দাস কিশোরের মাস্কটা খুলে ফেলতে পারে। কিশোর তার মুখ লুকাতে অন্ধকারে পালিয়ে যায়। দাস তাকে বারবার চেঁচিয়ে ডাকে, কিন্তু কিশোর আসে না। তাই দাস বলে, যদি তুমি বাইরে না আসো তাহলে আমি এই বুলেট বাইক জ্বালিয়ে দেব। আর সেই কথা শুনে দাস বাইকে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে কিশোর অন্ধকার থেকে বেরিয়ে আসে। বাইকে সে আগুন দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন বাইকে ছড়িয়ে গিয়েছিল। এ দেখে কিশোর পাগল হয়ে যায় আর দাসকে মারতে চেষ্টা করে, কিন্তু এবার দাস তাকে মারে, তারপর তাকে অ্যারেস্ট করে। কিছুদিন পরে দাসের উপরে যা যা ইনকোয়ারি ছিল সেটা শেষ হয়ে যায় আর সে নির্দোষ প্রমাণিত হয়। সে তার উপর যে পুলিশ অফিসার ছিল, সে পুলিশ অফিসারের যে ইউনিফর্ম সেটা পেয়ে যায়। ডিউটিতে জয়েন হলে দাস কিশোরকে জেলে গিয়ে বলে, কিশোর তুমি যখন জেল থেকে বেরোবে আমার ফ্যামিলিকে কোনোভাবেই টেনে নিয়ে আসবে না। আমি তোমায় মেরে ফেলবো। আমি যা কিছু করেছি আমার ফ্যামিলির জন্য, তুমি তোমার রিভেঞ্জ ভুলে যাও। একথা বলে দাস চলে যায়। কিশোর দাসকে বলে অন্তাক্ষরীর পরের ওয়ার্ডটা কি ছিল, এবং এখানে আমাদের গল্প শেষ হয়ে যায়। যদি আপনার এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই কমেন্টে ফিডব্যাক দিয়ে জানান। থ্যাংক ইউ।